আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের অনেক দিনের চ্যাপ্টার 4 এর জার্নিতে আজকে আমরা একটা নিউ টপিক নিয়ে আলোচনা করব এবং টপিকটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি দুর্বল অ্যাসিড ক্ষার এবং বিয়োজন ধ্রুবক। তো আমি যদি আমাদের বিগত লেকচারগুলোর কথা একটু বলি, আমরা কিন্তু আমাদের এই অধ্যায়ের অনেক বড় একটা পার্ট কভার করে এসেছি। আমরা ফার্স্টে গতিবিদ্যা পড়ছি, গতিবিদ্যা পড়ার পর আমরা রাসায়নিক সাম্যাবস্থা পড়েছি, এরপর আমরা আমাদের অম্লক্ষার সাম্যাবস্থা শুরু করেছিলাম। অ্যান্ড অম্লক্ষার সাম্যাবস্থা আমাদের অনেকগুলো লেকচার নিয়ে আমরা আলোচনা করেছি, যেখানে আমরা ফার্স্টে একদম অ্যাসিড ক্ষারের মতবাদগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ছিল আরহেনিয়াস মতবাদ অনুযায়ী আমরা অ্যাসিড ক্ষারকে দেখার ট্রাই করছি, ব্রোনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী দেখার ট্রাই করছি, লুইস মতবাদ অনুযায়ী দেখার ট্রাই করছি। তো এরপরে আমরা সেই অ্যাসিড ক্ষার থেকে আমরা কিন্তু ওখান থেকে আমরা ব্রোনস্টেড মতবাদকে ইউজ করে আমাদের যে পানির আয়নিক গুণফল সেটার ডেরিভেশন দিয়ে দেখিয়েছি তোমাদেরকে। সেই পানির আয়নিক গুণফলের ডেরিভেশন দেখানোর পাশাপাশি সেখান থেকে তোমরা পিএইচ স্কেল প্রতিপাদন করতে শিখেছো, ডিফারেন্ট টাইপের ম্যাথ সলভ করতে দেখেছি। আর আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে। তো তোমাকে আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা দেখো সেটা কি, সেটা হচ্ছে তোমাদের দুর্বল অ্যাসিড ক্ষার। সো একটা দুর্বল অ্যাসিড ক্ষারটা কিন্তু তোমার উইক অ্যাসিড উইক বেস। তো তোমরা আজকে দেখবে উইক অ্যাসিড বেইজের ক্ষেত্রে আসলে কি হয়, উইক অ্যাসিড অ্যান্ড বেইজের ক্ষেত্রে আসলে উইক অ্যাসিড আর বেইজের ক্ষেত্রে ওদের তুমি পিএইচটা কীভাবে নির্ণয় করতে পারো, ওদের ক্ষেত্রে তোমার ডেরিভেশনটা কী কী হয় সেগুলো আমরা দেখার ট্রাই করবো। ওকে, তো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে। অ্যান্ড সাথে সাথে তুমি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়েও জানবা, যেটা হচ্ছে তোমার বিয়োজন ধ্রুবক। এই বিয়োজন ধ্রুবকটা কি, যে দুর্বল অ্যাসিড ক্ষার এরা তো আয়নিক সাম্যাবস্থা মেনটেন করে, কিন্তু এই যে দুর্বল অ্যাসিড ক্ষারগুলো কিন্তু এরা একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে। তো এই যে ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়ামে ওরা আসলে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা থেকে আমরা কিন্তু এই যে বিয়োজন ধ্রুবক সেটাকে প্রতিপাদন করার ট্রাই করবো। তো আশা করি ক্লাসটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আসো আমরা একটু দেখি যে দুর্বল অ্যাসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক এখানে আমরা কি কি আলোচনা করতে পারি। সো ফার্স্টে আমরা ভাইয়া দেখবো যে দুর্বল অ্যাসিড ক্ষারটা কি এবং এদের বিয়োজন ধ্রুবকটা কীভাবে ওয়ার্কআউট করে। তো ফার্স্ট অফ অল আমি যদি তোমাদেরকে বলি, আসো আমাদের আগে বুঝতে হবে যে স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিডের মধ্যে কাহিনীটা কি। তো আমি যদি তোমাকে বলি, দেখো ফার্স্টে আমরা অ্যাসিডের পার্সপেক্টিভ থেকে দেবো। তো একটা স্ট্রং অ্যাসিড অথবা একটা সবল অম্ল, একটা সবল অম্লটা কি আসলে, সবল অম্লের মধ্যে ডিফারেন্স কি। আর তোমাকে যদি আমি বলি একটা উইক অ্যাসিড, দেখো দুইটার মধ্যে আমরা একটু জিনিসটা বোঝার ট্রাই করব। একটা দুর্বল অম্ল। তো ফার্স্ট কথা হচ্ছে ভাইয়া, একটা অ্যাসিড সবল নাকি দুর্বল এটা আমরা কিসের ভিত্তিতে ডিফাইন করি। তোমার একটা স্ট্রং অ্যাসিড বলতে বোঝায় যারা দ্রবণে, এটা জলীয় দ্রবণ হতে পারে নাও হতে পারে, কারণ আমরা দেখছি তিনটা মতবাদ দেখে আসছি। মনে রাখবা যারা দ্রবণে 100% আয়নিত হয়, যারা দ্রবণে 100% আয়নিত হয় তারা হচ্ছে সবল অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড কারা, যারা দ্রবণে 100% আয়নিত হয় না, আয়নিত হয় না। সো ফার্স্ট অফ অল তুমি এই জিনিসটা বুঝতে পারছো ভাইয়া, যে তোমাকে যদি কেউ বলে যে ভাইয়া একটা সবল অ্যাসিড আর একটা দুর্বল অ্যাসিড, আপনার কীভাবে বুঝেন যে কোন অ্যাসিডটা সবল হবে কোন অ্যাসিডটা দুর্বল হবে। অ্যান্সারটা কি ভাইয়া, অ্যান্সারটা হচ্ছে ভাইয়া যে অ্যাসিডটা আপনার 100% আয়নিত হয়, যে অ্যাসিডটা 100% আয়নিত হয় সে হচ্ছে আপনার ভাইয়া একটা সবল অ্যাসিড। আর যে অ্যাসিডটা আপনার 100% আয়নিত হয় না সে হচ্ছে কি ভাইয়া, সে হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। ফার্স্ট কথা হচ্ছে তোমাকে এই জিনিসটা জানতে হবে যে ভাইয়া একটা অ্যাসিড সবল আর একটা অ্যাসিড দুর্বল বলতে আসলে কি বোঝায়, যে এর আয়ন কি, যে কয়টা আয়নিত হচ্ছে। এখন আয়নিত হওয়ার ব্যাপারটাকে তোমাকে আমি আরেকবার ভালোভাবে বুঝাই লাগলে জিনিসটা দেখো, যে ফর এক্সাম্পল তুমি বলতে ভাই আয়নিত হওয়ার ব্যাপারটা কি। সে ফর এক্সাম্পল তোমাকে আমি বললাম যে মনে করো ভাই H2SO4, মনে করো H2SO4 এটা একটা স্ট্রং অ্যাসিড, তোমাকে পাশে লিখে দিই, এটা একটা স্ট্রং অ্যাসিড। ওকে, তো এটা একটা স্ট্রং অ্যাসিড। এখন দেখো H2SO4 যখন বিয়োজিত হয় ভাইয়া, মনে করো H2SO4 বিয়োজিত হইলো তোমার, তো H2SO4 যখন বিয়োজিত হয় তখন কি হয় তোমার 2H+, আর এখানে কি SO4 2- উৎপন্ন হয় না ভাইয়া। দেখো এখানে H2SO4 থেকে 2H+ আর SO4 2- উৎপন্ন হয়। এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া যে এখানে আমি H2SO4 এর 100 মোল নিলাম, মনে করো এখানে আমি 100 মোল নিলাম H2SO4, তাহলে বলো তো ভাইয়া আমাদের এখানে H+ কতগুলো উৎপন্ন হবে। তুমি বলো ভাই এখানে H+ উৎপন্ন হবে অবশ্যই 200 মোল, এখানে অবশ্যই 200 মোল উৎপন্ন হবে। সো দেখো ভাইয়া তোমার দ্রবণে মনে করো তোমার H2SO4 একটা স্ট্রং অ্যাসিড, H2SO4 একটা স্ট্রং অ্যাসিড, তো H2SO4
এক অণু H2SO4 বিয়োজনে 2টা H+ উৎপন্ন হয়। তুমি যদি 100 মোল H2SO4 দ্রবণে দাও এবং সেখান থেকে তুমি 200টা H2SO4 পাও, সেটা হচ্ছে একটা সবল অ্যাসিড। সো সবল অ্যাসিডের ক্ষেত্রে তোমার এক্সপেক্টেড নাম্বারটা আর এটা সেম থাকবে। ওকে, এটা মনে রাখবা যে সবল অ্যাসিডের ক্ষেত্রে কি হয় ভাইয়া, এক্সপেক্টেড H+ আর ডোনেটেড H+টা সেম হয়। তো আসলে লিখে দিই আমি যে তোমার যে এক্সপেক্টেড তোমার H+ এর কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু ডোনেটেড H+ এর কনসেন্ট্রেশন। মানে তুমি এক্সপেক্ট করতেছো ভাইয়া, একদম সহজ কথা, তুমি এক্সপেক্ট করতেছো 200টা H+, তুমি 200টা H+ই পাইলা, সেটা হচ্ছে ভাইয়া তোমার একটা স্ট্রং অ্যাসিড। তাই গেছে, এটা বুঝতে পারলাম আমরা। এখন আসবে উইক অ্যাসিডের ক্ষেত্রে আসলে কাহিনীটা হয় কি, উইক অ্যাসিডের ক্ষেত্রে ঝামেলাটা হয় কি বা কাহিনীটা হয় কি। তো মনে করো ভাইয়া তোমাকে আমি বললাম H2CO3 কি ভাই, একটা উইক অ্যাসিড, এটা আমরা সবাই জানি। তো মনে করো ভাই H2SO4 একটা উইক অ্যাসিড। তো উইক অ্যাসিডগুলো কি হয়, 100% বিয়োজিত হয় না। তো যারা 100% বিয়োজিত না তারা একটা সাম্যাবস্থা মেনটেন করে, এটা আমরা দেখে আসছি আগেই। তো এখানেও দেখো নর্মালি কি হয়, H2CO3 থেকেও 2H+ প্লাস তোমার কি হয় CO3 2- এটা উৎপন্ন হওয়ার কথা, অ্যান্ড এটাই উৎপন্ন হয়, আসলে হওয়ার কথা না, এটাই হয়। তো বাট এখানে কি হয় দেখো, তুমি মনে করো এখানে সেম ভাবে তুমি মনে করো এখানে 100 মোল নিলা, তুমি এখানে 100 মোল নিলা, তুমি এক্সপেক্ট করতেছো কি বলো তো, তুমি এখানে এক্সপেক্টটা কি করতেছো, তুমি কিন্তু এখানে এক্সপেক্ট করতেছো, দেখো আমি তোমায় দেখাই, তুমি এখানে এক্সপেক্ট করতেছো 200 মোল কিন্তু H+, তুমি এখানে এক্সপেক্ট করতেছো 200 মোল H+, আর তুমি কি 200 মোল পাবা? অবশ্যই না, কারণ এটা একটা সাম্যাবস্থা। তুমি জানো সাম্যাবস্থায় কিন্তু কখনো 100% বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না। আমরা কিন্তু সাম্যাবস্থা বা উভমুখী বিক্রিয়া দেখে আসছি যে ভাইয়া উভমুখী বিক্রিয়া কি হয়, 100% বিক্রিয়া কখনো উৎপাদে পরিণত হয় না। তাহলে যদি এটা না হয় তাহলে কি হবে, যদি এটা না হয় তাহলে তুমি কতটুকু পাবা, ইউ গেট, তুমি অবশ্যই এখানে 200 থেকে কম পাবা না, তুমি অবশ্যই এখানে 200 মোল থেকে কম পাবা। বুঝতে পারছো যে তুমি এখানে কিন্তু 200 মোল থেকে কম পাবা একটু H+। তো জিনিসটা হচ্ছে এইটাই হচ্ছে ভাইয়া সমস্যাটা, যে তুমি যখন ভাইয়া আসলে এখানে দেখাই যে তুমি যখন একটা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আসো, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড H+, আমাদের যে এক্সপেক্টেড H+ কনসেন্ট্রেশন বলো, তুমি H+ কনসেন্ট্রেশন বলো বা মোল নাম্বার বলো, সেম জিনিসই, নট ইজ ইকুয়াল টু ডোনেটেড H+। সো বুঝতে পারছি আমাদের যে যতগুলো H+ ডোনেট করে তার থেকে এটা সমান হয় না, রাদার কি হয় এখানে কম হয়, এটা কম হয়, তুমি দেখতে পাচ্ছ যে 200 থেকে কম, 200 থেকে কম কি ভাই 100 হতে পারে, 150 হতে পারে, 180 হতে পারে, ইভেন 190 হতে পারে, বাট 200 কখনো হবে না। তো বুঝতে পারছো ভাইয়া যে দুর্বল অ্যাসিড খাটটা আসলে তুমি বুঝবে কি যে এরা 100% আয়নিত হয় না, এদের আয়োনাইজেশনটা একটু উইক হয়ে যায়, এই জিনিসটা বুঝতে হবে তোমার। তো আই গেস ফার্স্ট অফ অল এই জিনিসটা আমি বুঝতে পারছি যে ভাইয়া দুর্বল অ্যাসিড বেজের ক্ষেত্রে আসলে কনসেপ্টটা কি, মানে দুর্বল অ্যাসিড বেসটা আসলে কি, যে ভাইয়া এরা 100% আয়নিত হয় না। তো এরা যদি 100% আয়নিত না হয় এদের ক্ষেত্রে ভাই একটা সার্টেন মানে ইকুইলিব্রিয়াম মেনটেন করে না, আসো আমরা ইকুইলিব্রিয়ামটা দেখা একটু ট্রাই করি। তো আমরা এখন আসো এই যে 100% আয়নিত হয় না, এই 100% আয়নিত না হওয়ার ফলে ভাই সমস্যাটা কি হয়, সেই সমস্যাটা একটু দেখার ট্রাই করি আমাদের। ওকে, আমি একটু এটাকে সোজা করে রাখি। ওকে, আচ্ছা, তো মনে করো আমরা একটা দুর্বল অ্যাসিড ধরে নিই, কোন অ্যাসিডটা ধরা যায় বলো তোমরাই, মনে করো CH3COOH নেই, ধরি CH3COOH একটি দুর্বল অ্যাসিড, অম্ল লিখি, একটি দুর্বল অম্ল। আচ্ছা ভাই, তো CH3COOH কি হলো ভাই, এটা একটা দুর্বল অম্ল আমরা ধরে নিলাম। তো দুর্বল অম্ল যদি হয় তাহলে এটা কি 100% আয়নিত হবে? অবশ্যই হবে না ভাইয়া, আংশিক আয়নিত হয়। তো আমরা একটা কাজ করলাম, এই যে CH3COOH এর বিয়োজনটাকে আমরা দেখার ট্রাই করবো। দেখো এটা যখন বিয়োজিত হয় তখন এটা CH3COOH, সরি CH3COOH না, CH3C- হবে এখানে, প্লাস H+, এটা উৎপন্ন হলো। ওকে, তো এটা যখন উৎপন্ন হয়, এখন একদম শুরুতে কি হয়, একদম বিক্রিয়ার শুরুতে মনে করো T = 0 সেকেন্ড, T = 0 সেকেন্ড আর T = ইকুইলিব্রিয়াম সেকেন্ড, এই দুইটা সেকেন্ডে কি হয় সেই দুইটা আমরা ট্রেস ডাউন করে আসো। তো একদম T = 0 সেকেন্ড, তখন আমার মনে করো এখানে হচ্ছে সার্টেন C ঘনমাত্রা, আর এখানে তখন কি, এখানে তখন মনে করো 0 আর এখানে 0, আর যখন তোমার একটা সার্টেন থাকে সেটা কাজ করে, আমরা এটাকে C না দিই, আমরা এটাকে আপাতত 1 ধরি, নিই একদম বেসিক। ওকে, আর যখন সাম্যাবস্থা তখন এখানে 1 - x, মনে করি x পরিমাণ বিয়োজিত হলো, এটা x, এটা x পরিমাণ উৎপন্ন হলো। তাহলে তুমি বুঝতে পারতেছো এটা কিন্তু 100% বিয়োজিত হয় না, সাম্যাবস্থায় গিয়ে বিক্রিয়ার বিয়োজন থেমে যায়। তো সাম্যাবস্থায় গিয়ে এটা বিয়োজন থেমে গেল, ভালো কথা। তাহলে আমরা ভাই সাম্যাবস্থায় কি লিখতে পারি বলো তো, আমরা সাম্যাবস্থায় আসলে কি লিখতে পারি, দেখো
সাম্যাবস্থায় উই ক্যান সে একটা অ্যাসিডের ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি কে এ ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ CH3 COO মাইনাস ইন্টু H প্লাস ডিভাইডেড বাই CH3 COOH। এটা আমরা লিখতে পারি। ওকে, এটা হচ্ছে সাম্যাবস্থায়। এখন এখানে দেখো ভাই কোনটা কি, এখানে কোনটা কি। এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তোমাকে একটা জিনিস দেখাই। এখানে দেখো এই যে এটাকে বলা হয় কে এ, যেটাকে আমরা বলি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ওকে, এটাকে আমরা বলি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তো বুঝতে পারছি আমরা ভাই এটাকে আমরা কি বলি, এটাকে আমরা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বলি। তো আমরা আগে বুঝতে পারলাম যে একটা দুর্বল অ্যাসিড কি হয়, সাম্যাবস্থায় সম্পূর্ণ বিয়োজিত হয় না বা সম্পূর্ণ আয়নিত হয় না। তো আংশিক পরিমাণ আয়নিত হয় অবশ্যই, তাহলে সম্পূর্ণ না হলে। তো সাম্যাবস্থায় যে আংশিক পরিমাণ আয়নিত হয় এর ভিত্তিতে আমরা একটা সাম্য ধ্রুবক লিখতে পারি। অ্যাসিডের ক্ষেত্রে এই সাম্য ধ্রুবকটাকে আমরা বলি কি কে। যেমন পানির ক্ষেত্রে কি বলছিলাম বলো ভাইয়া, পানির যে আয়নিক সাম্যাবস্থাটা ছিল সেটাকে আমরা কে ডাব্লিউ লিখছিলাম, আয়নিক পোটেনশিয়াল বা আয়নিক কনস্ট্যান্ট অফ ওয়াটার। এটাকে আমরা কি লিখলাম কে এ, আয়নিক কনস্ট্যান্ট অর আয়নিক পোটেনশিয়াল অফ অ্যাসিড। ক্ষারের ক্ষেত্রে কি লিখবো, কে বি লিখবো অবশ্যই ভাইয়া। তো বুঝতে পারছি এগুলোকে বলা হয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, যেটাকে আমরা কে এ দ্বারা প্রকাশ করতে পারি। তো আই হোপ এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি ভাইয়া। তো এখন দেখো সামনে আগে আমরা একটু, আচ্ছা এখানে দেখো ভাইয়া তোমাকে অনেকগুলা কি বলে অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন মান দেয়া আছে তোমাকে বোঝানোর জন্য, এখানে তোমাকে বোঝানোর জন্য আর কিছুই না এখানে। তো জিনিসটা কি দেখো, অম্ল বা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আসলে কি, এখানে তোমার আচ্ছা এখানে তোমার কি লাগবে, এই যে সংজ্ঞাটা লাগবে, এই ডেফিনেশনটা লাগবে। কারণ কি তোমার ডেফিনেশন কিন্তু পরীক্ষায় আসে। তো তুমি এই যে ডেফিনেশনটা তোমার পরীক্ষায় 1 মার্কের জন্য লাগবে ভাইয়া। তো এই জিনিসগুলো আমরা একটু পড়ে রাখবো, কারণ আমরা প্রায় সময় আমি বলি তোমাদেরকে যে 1 মার্ক 2 মার্কের কোশ্চেনগুলোকে আমরা নেগলেক্ট করে যাই, বাট এটা কিন্তু একটা বড় মার্ক ক্যারি করে। আমাদের 5টা সিকিউ যদি থাকে তাহলে তুমি জ্ঞান আর অনুধাবন মিলিয়ে কিন্তু 15 নাম্বার, হুইচ ইজ হিউজ, 1.5টা সিকিউ নাম্বার বলা যায় কাইন্ড অফ। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। তো আসো আমরা দেখি যে অম্লের বিয়োজন ধ্রুবকটা কি, প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত। সো কি বলছে, প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো অম্লের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে ওই অম্লের বিয়োজন ধ্রুবক বলে। মানে এক কথায় বলতে গেলে কি বলেছে ভাইয়া, যে প্রতি লিটার জলীয় দ্রবণ, মনে করো তুমি 1 লিটার দ্রবণ নিলা, তো ওই 1 লিটার দ্রবণে তোমার যতটুকু অ্যাসিড আছে সেই অ্যাসিডের কতটুকু বিয়োজিত হইলো, মনে করো এক্স পরিমাণ বিয়োজিত হয়েছে বা সার্টেন অ্যামাউন্ট অফ বিয়োজিত হয়েছে, যতটুকু বিয়োজিত হয় তাকে আমরা কি বলি, ওই অম্লের বিয়োজন ধ্রুবকটা বলে থাকি। আই গেস বুঝতে পারছি। এখানে দেখো অনেকগুলো অম্লের ক্ষেত্রে তোমাকে কে এর মানটা দেয়া আছে। এখন দেখো তাদের অম্লের অনুবন্ধী ক্ষারটাকে আমরা জানি যে অম্ল যদি একটা H+ ডোনেট করে তাহলে যে যৌগে পরিণত হয় সেটাকে আমরা বলি তার অনুবন্ধী ক্ষার। তো HF একটা H+ ডোনেট করলে কি হবে, F-, এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। তো এই অনুবন্ধী অ্যাসিড ক্ষার কাপল দেয়া আছে অলরেডি এখানে। ইভেন দেখো ওখানে ওদের কে এর মান দেয়া আছে, মানে তোমাকে দেখানো হচ্ছে যে দেখো কে এর মানগুলো কি হয়। তো দেখো কে এর মান কিন্তু অনেক ছোট হয়, দেখতে পাচ্ছ কে এর মান কিন্তু অনেক ছোট। এই জিনিসটা মনে রাখবে যে কে এর মানটা আমাদের অনেক ছোট হয়ে থাকে নর্মালি। ওকে, এখন আসলে তোমাকে আমি আরেকটা জিনিস একটু পিকেতে যাওয়ার আগে তোমাকে আমি আরেকটা জিনিস একটু দেখিয়ে আসি এখানে। তো আমরা একটা জিনিস দেখবো এখন, আসো আমরা একটা জিনিস দেখার ট্রাই করবো একটু, সেটা হচ্ছে আমাদের কে থেকে আসলে পিএইচ ডেরিভেশনটা আসলে কিভাবে করা যায় এই জিনিস আমরা একটু দেখার ট্রাই করবো। এখানে একটা ফ্লস আছে, ফ্লটা আমরা বোঝার ট্রাই করবো। তো দেখো মানে তোমাকে আসলে বলতে হবে যে কে দরকার কেন তোমার, যে উইক অ্যাসিডের ক্ষেত্রে মনে করো তোমার উইক অ্যাসিডের কে কেন গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ। সো এই জিনিস আমরা একটু বোঝার ট্রাই করবো। ওকে, তো আসো উইক অ্যাসিডের ক্ষেত্রে কে এর গুরুত্বটা আসলে কতটুকু বা এটা না থাকলে আসলে কি হয় আমরা এটা দেখার ট্রাই করি। তো ধরি মনে করো তোমাকে আমি একটা সমস্যা দিলাম, ধরি CH3 COOH এর আচ্ছা পিএইচ মনে করো কনসেন্ট্রেশন দিয়ে দিই 0.5 মোলার দ্রবণের Ka 7.1 ইন্টু 10⁻⁴ হলে pH ইজ ইকুয়াল টু হোয়াট। এটা হচ্ছে তোমার কোশ্চেন। ওকে, তোমাকে মনে করো আমি এই কোশ্চেনটা দিয়ে দিলাম, যে তোমাকে বললাম একটা কোশ্চেনের আলোকে আমরা জিনিসটা বোঝার ট্রাই করবো। ওকে, যে তোমাকে ভাইয়া একটা অ্যাসিডের
কে দেয়া আছে এবং ওই অ্যাসিডের করেসপন্ডিং ঘনমাত্রা দেয়া আছে। এখন আমরা দেখব যে এই দুইটার পার্সপেক্টিভে পিএইচটা বের করা যায় কিনা। তো আমরা একটু বড় ডেরিভেটিভ ওয়েতেই করে আসবো, আসলে ডেরিভেটিভ ওয়েতে একটু করি আমরা। তো ধরে নাও তোমার এখানে কি বলছে CH3 C ডবল, তোমাকে বলেই দিছে কিন্তু ভাই এটা একটা দুর্বল অ্যাসিড। তো অবশ্যই তুমি জানো দুর্বল অ্যাসিড আংশিক পরিমাণে বিয়োজিত হয়। তো আংশিক পরিমাণে যদি বিয়োজিত হয় CH3 C ডবল মাইনাস আর H প্লাস এভাবে বিয়োজিত হবে অবশ্যই। ওর বিয়োজনটা অবশ্যই কীভাবে হবে, এভাবে হবে। আর এখানে একদম শুরুতে বলা আছে কি কনসেন্ট্রেশন 0.5, তাহলে 0.500 আর সাম্যাবস্থায় কী হবে তাহলে ভাইয়া 0.5 মাইনাস এক্স, এখানে এক্স এখানে এক্স, এটা আমরা বলতে পারি। এটা হচ্ছে ভাইয়া ওই অ্যাসিডের বিয়োজনটা এভাবে হবে, এতটুকু আমরা ভাইয়া বলতে পারি, অবশ্যই বলতে পারি। এতটুকু যদি বলতে পারি ভাইয়া তাহলে একটু সামনে আগে দেখো, তাহলে আমরা এটা সাম্যাবস্থায় কি লিখতে পারি বলো তো ভাইয়া? আমরা এটার সাম্যাবস্থায় আসলে কি লিখতে পারি, তোমাকে আমি দুটো জিনিস দেখাবো এখানে, মেইন জিনিসটা দেখানোর জন্য এই সাম্যাবস্থা ড্রাইভ করা। সাম্যাবস্থা আমরা লিখতে পারি ভাইয়া যে এটা একটা অ্যাসিড, সো কে এ ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ আয়ন্সগুলো, মানে উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। উৎপাদ হচ্ছে এই দুইজন, বিক্রিয়ক হচ্ছে এই একজন, CH3COOH। ওকে, এটা হচ্ছে আমাদের কে এর মানটা। ওকে, ভালো কথা। একটা কাজ করো তাহলে ভাই, এখানে আমরা এখন মানগুলো বসাই দিই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে দেখো কে এর মানটা কত, কে এর মান হচ্ছে 7.1 ইন্টু 10⁻⁴। সেখানে কিন্তু একটা পয়েন্ট আসছে, তোমাদের স্ক্রিনে হয়তো একটু ছোটো দেখা যাবে, একটু বড় করে দিই এটাকে। আর এখানে কি আছে দেখো, উপরে এক্স এক্স, তাহলে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে ভাইয়া 0.5 মাইনাস এক্স। এখন দেখো এখান থেকে আমরা দুইটা ওয়েতে যেতে পারি। একটা হচ্ছে তুমি একটা কাজ করতে পারো যে আসলে দেখাই দুইটা ওয়ের ফার্স্ট ওয়েটা কি। ফার্স্ট ওয়েটা হচ্ছে ধরি এখানে ইফ 0.5 এর থেকে ধরে নেই আমরা যে এক্স এর মানটা অনেক অনেক ছোট। তো এটা যদি হয়, এটা হলে আমরা কি করতে পারি বলো তো? যদি এটা হয় যে 0.5 এর থেকে এক্স এর মান অনেক অনেক ছোট, তাহলে আমরা এটাকে নেগলেক্ট করতে পারি না কাইন্ড অফ। তাহলে কি হতে পারে, তাহলে আমাদের বলা যায় যে এই যে তোমার 0.5 মাইনাস এক্স, এটার মানটা কি আসবে? এটার মানটা তোমার টেন্স টু 0.5 চলে আসবে না? অবশ্যই ভাই 0.5 চলে আসবে। তখন আমরা আসলে লিখতে পারি এভাবে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 7.1 ইন্টু 10⁻⁴ ইন্টু 0.5, কারণ এটা মান 0.5 হয়ে যাবে, সেটা গুণ দিয়ে দিই, গুণ দিয়ে এখানে এক্স করে আসি। তো এখন আমরা একটু ক্যালকুলেটার হিসাব করি যে এখানে এক্স কত হয়। তাহলে এক্স হয় আমার 7.1 ইন্টু 0.5 ইন্টু 10⁻⁴ এর উপর রুট। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের এক্স কত আসে দেখো, এখান থেকে আমাদের এক্স আসে 0.019। আচ্ছা, এত কী হবে? অবশ্যই এত মোলার হবে। ওকে, এক্সের মানটা সব বাদ মোলার না লিখি, আমরা এটা এক্সের মানটা লিখে আপাতত। তো এটা হচ্ছে আমাদের এক্সের মান আসলো। ওকে, ভালো কথা, এটা আমাদের এক্সের মান আসলো। এক্সের মান আসা মানে কি বলো তো? এক্সের মান আসা মানে এখান থেকে আমি কোরেসপন্ডিং অনেকগুলো মান বের করতে পারবো না ভাইয়া? কোরেসপন্ডিং অনেকগুলো মান বলতে ভাই কী বলছেন? কোরেসপন্ডিং অনেকগুলো মান বলতে ভাই এক্সটা আসলে কি? এক্সটা আসলে তোমার সাম্যাবস্থায় আসলে এদের ঘনমাত্রা ডিনোট করে না। তো আমরা এই মানটা থেকে আসলে অনেক কিছু ডিরাইভ করতে পারি, অনেক কিছু এই মানটার উপর টিকে আছে। যেমন আমরা বলতে পারি এখান থেকে যে CH3COO মাইনাস এর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু H প্লাসের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু এক্স, হুইচ মিনস 0.019 মোলার, এটা বলা যায়। আবার ভাই আরেক ভাই বলা যায় যে এই যে ভাইয়া CH3COOH, এটার কনসেন্ট্রেশন তাহলে কি 0.5 মাইনাস এক্স। তাহলে ভাই এখান থেকে 0.5 থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে কত আসে? তাহলে ভাই আসে 0.48 মোলার। আরেকটা জিনিস ভাই, এখানে আপনি H প্লাসের কনসেন্ট্রেশন বের করলেন, হুইচ মিনস এখান থেকে আপনি পিএইচ বের করতে পারেন চাইলেই। তাহলে এখান থেকে যদি পিএইচ বের করি ভাইয়া, তাহলে কত আসে দেখো তো? আসে ভাইয়া মাইনাস লগ অ্যান্সার কি বললাম, হ্যাঁ। তাহলে এখানে পিএইচ কত আসবে? এখানে পিএইচ আসবে আপনার 1.72। এই যে ভাই আপনার এখান থেকে পিএইচ বের হয়ে গেল। তাহলে সিম্পল ভাইয়া, যেখান থেকে পিএইচ বের হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, কে এর ইম্পর্টেন্সটা তোমাকে বোঝানোর আগে আমি তোমাকে আরেকটা জিনিস একটু দেখাই। দেখো এখানে কেটা, তুমি এখানে একটা জিনিস খেয়াল করো তো, এখানে 0.5 মাইনাস এক্সকে এক্সট্রাকে তুমি অনেক ছোটো ধরে নিছো। কিন্তু মানে কি, তুমি ধরে নিছো যে বিয়োজনটা খুবই ছোটো, এটা দুর্বল অ্যাসিড ক্ষেত্রে বিয়োজনটা খুবই ছোটো ধরে নিছো। কিন্তু খেয়াল করছো তুমি এখানে এই যে এই লাইনটা,
যে আমরা এক্স এর মানটাকে অনেক 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 ছোটো ধরে নিচ্ছি 0.5 থেকে, বাট আসলে কি এটা অনেক অনেক ছোটো, বাট এটার লিমিটটা কতটুকু তোমাকে এটা বুঝতে হবে যে এই এক্স এর লিমিটটা কতটুকু হলে তুমি আসলে কে এটাকে ডিরাইভ করতে পারবা। মানে ভাই তোমাকে আমি বোঝানোর ট্রাই করতেছি যে একটা অঙ্কে তুমি তো ভাই মনে করো দেখে বুঝতে পারো, হ্যাঁ ভাইয়া যে HCl এটা একটা স্ট্রং অ্যাসিড, H2SO4 ভাই একটা স্ট্রং অ্যাসিড, H3PO4 স্ট্রং অ্যাসিড, H2CO3 উইক অ্যাসিড, CH3COOH এটাও উইক অ্যাসিড ভাইয়া। বাট তোমাকে যখন নিউমেরিক্যাল ডেটা দিবে, তুমি একটা মনে করো তোমাকে একটা XYZ এরকম একটা অ্যাসিড দিয়ে দিল, তো নিউমেরিক্যাল ডেটা দেখে তুমি আসলে কীভাবে বুঝবে যে ভাই ও কি আসলে একটা উইক অ্যাসিড নাকি ও কি একটা স্ট্রং অ্যাসিড। কে এর মান বা এক্স এর মানের লিমিট কতটুকু পর্যন্ত, সেটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমার উইক অ্যাসিড বা উইক বেজের থ্রেশহোল্ড। আমরা সেই জিনিসটা এখান থেকে বোঝার ট্রাই করতেছি যে এই এক্স এর মানটা কত হলে আমি এটাকে নেগলেক্ট করতে পারবো, বা এক্স এর মানটা কত হলে আমি এটাকে নেগলেক্ট করতে পারবো না, রাদার আমার দুর্বলের দিকে শিফট করতে হবে। তো আসো ওটা বোঝার ট্রাই করি আমরা একটু। তো এই কাজটা যেটা করলাম আমরা এই কাজটাকে একটু অন্যভাবে করবো, যে আমরা স্কিপ না করে কীভাবে করতে পারি সেটা দেখবো একটু। আসো তো আমরা এখন স্কিপ না করে ওই দিকে আগানোর ট্রাই করবো একটু। তো আমি যদি স্কিপ না করি ভাইয়া, তাহলে আমাদের কোন লাইন থেকে এই লাইন থেকে যাওয়া যায়, যদি কি লেখা যায়, যদি 0.5 - x টেন্স টু 0.5 না হয়, যদি না হয় তখন আমরা আসলে কী করতে পারি আসলে দেখি একটু। এটাকে কি এখানে রাখবো? হ্যাঁ এখানে রাখি, মাঝখানে একটা বর্ডার দিয়ে আলাদা করে দিই, আসলে দেখি এটাকে আলাদা করে দিলাম। হ্যাঁ, যদি এটা না হয় তখন আমরা আসলে কী লিখতে পারি, তখন আমরা লিখতে পারি ভাইয়া যে কে এ, যেটা নর্মালি লিখতাম ওইটাই লিখতে পারি, যে এক্স স্কোয়ার আর 0.5 - x এটা। এখন আমরা এখানে মান বসাবো, মান বসে আবার এটা ক্যালকুলেট করবো, আসো দেখি। তো আমরা এখানে মান বসাই, যে কত যেন দিয়েছিলাম 7.1 × 10⁻4 × 0.5, একবারই গুণ করে দিলাম, ওকে, মাইনাস 7.1 × 10⁻4x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওকে। আর এটাকে যদি তুমি একটু নর্মালি সাজাও বা দিয়ে, তাহলে এখানে কি এক্স স্কোয়ার প্লাস 7.1 × 10⁻4x মাইনাস, আচ্ছা আমি একটু ক্যালকুলেটার দিয়ে একটু হিসাব করে নিয়ে আসো, সেটা হচ্ছে যে 7.1 × 10⁻4 সাথে গুণ হবে কত আমাদের 0.5 গুণ হবে, হ্যাঁ 0.5। তো এটা গুণ করলে আমাদের মানটা আসে এখানে ভাইয়া 3.55 × 10⁻4, এটা ইজ ইকুয়াল টু 0 আসে, ওকে। এই ইকুয়েশনটা আসলে, ওকে। এখন আমরা আসলে তাহলে এখানে আসলে ইকুয়েশন সলভ করতে পারি, আমাদের ক্যালকুলেটর ইকুয়েশন সলভ করার সিস্টেম আছে। তো আমরা সেই সিস্টেমে ভাইয়া একটু ইকুয়েশন সলভ করার ট্রাই করব, ওকে। আচ্ছা এখানে তাহলে এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1, এটা হচ্ছে 7.1 × 10⁻4 ব্র্যাকেট ক্লোজ করি, আর এখানে কত মাইনাস 3.55 × 10⁻4, ওকে। তো এটা বসালাম ভাইয়া, এখানে দুইটা মান আসে, এখানে দুইটা মান আসে, ভালো কথা। এখানে ভাইয়া তাহলে আমাদের, আচ্ছা তাহলে একটা কাজ আছে, এটা উপরে উঠিয়ে দিই, হ্যাঁ এটা উপরে উঠিয়ে দিলাম, ওকে। অতএব এখানে এক্স এর দুইটা মান আসে ভাইয়া, কী কী ভাইয়া? একটা আসে ভাইয়া দেখো 0.0185, এটা লিখে দিই। একটা আসে এক্স ইকুয়াল 0.085, এবং এক্স ইজ ইকুয়াল টু আরেকটা মান যেটা আসে সেটা আসে মাইনাস 0.0192, এই দুইটা মান আসে। এখন ভাইয়া তুমি একটু বলো তো এই মানটা গ্রহণযোগ্য হবে? এই মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ ভাইয়া এক্স এর মান তো নেগেটিভ হতে পারে না কখনো, বিয়োজন তো নেগেটিভ হয় না, বিয়োজন অলওয়েজ পজিটিভ হয় ভাইয়া, তো এটা অবশ্যই বাদ, এই মানটা আমাদের বাদ পড়ে যাবে। আই হোপ কেন বাদ পড়ছি বুঝতে পারছো, এই মানটা বাদ কেন, এটা গ্রহণযোগ্য নয়, কারণ নেগেটিভ বিয়োজন হওয়া পসিবল না, তাহলে মান কোনটা এটা। তো এই মানটা নিয়ে এখন আমরা একটু দেখি, এই মানটা নিয়ে একটু ড্রাইভ করার ট্রাই করি আমরা। এই মানটা নিয়ে ড্রাইভ করার মানে কি, মানে ভাইয়া এটা হচ্ছে যে এখান থেকে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বলো ইজ ইকুয়াল টু হবে তোমার CH3COO মাইনাসের কনসেন্ট্রেশন বলো, দুইটাই পেয়ে যাই আমরা, যে দুইটার কনসেন্ট্রেশন কত আসে আমাদের, তাহলে দুইটার কনসেন্ট্রেশন হচ্ছে যেটা পাই আমরা 0.0185 মোলার, ওকে এটা। তো আর এখান থেকে এর মানে কি, এখান থেকে তোমার CH3
C সাম্য অবস্থায় অ্যাসিডের কনসেন্ট্রেশনটা কত হবে তাহলে? সাম্য অবস্থায় অ্যাসিডের কনসেন্ট্রেশনটা হবে তাহলে 0.5 মাইনাস 0.0185। এখানে কত আসলে 0.019 আসলে একদম কাছাকাছি মান আসছে, একদম কিন্তু কাছাকাছি মান আসছে 0.4815 এত মোলার। সিম্পল ভাইয়া, বুঝতে পারছো এটা? আর যদি এখান থেকে আমরা পিএইচ নির্ণয় করে আসো, এখান থেকে পিএইচ নির্ণয় করলে কত আসে? এখান থেকে পিএইচ নির্ণয় করলে কত আসে আমাদের? তো এখান থেকে যদি আমরা পিএইচ নির্ণয় করি তাহলে ভাইয়া মাইনাস লগ 10 বেস আমাদের 0.0185, তো পিএইচ 1.732 আসে। একটু বেশি আসছে, এত বেশি আসে নাই, হালকা একটু বেশি আসছে। তো 1.732 এটা আসে পিএইচ এর মানটা। আচ্ছা, তো এখন একটা বোর্ড থেকে সোজা তোমরা একটু দেখে নাও যে ভাইয়া আমাদের কে এর মানটা আসলে ইম্পর্টেন্ট না কতটুকু। তো তোমরা দেখতে পারতেছো ভাইয়া এখানে যে আমরা যখন এক্স এর মানটাকে নেগলেক্ট না করে হিসাব করছি তখন আসে 1.72, আর এক্স এর মান নেগলেক্ট যদি না করি তাহলে আসে 1.732, মানে দুইটা কাছাকাছি আসে কাইন্ড অফ। সো এখান থেকে আমরা কিন্তু আসলে বুঝতে পারি যে দেখো এই যে এক্সটা আসলে এই অঙ্কের জন্য যে এক্স এর ভ্যালুটা আসে, তুমি এই এক্সটা বলো বা এই এক্সটা কিন্তু একটা থ্রেশহোল্ডের কাছাকাছি, যে তুমি এখানে এক্স নিয়ে ক্যালকুলেট করলো যা, এক্স না নিয়ে ক্যালকুলেট করলো তা। তো এখান থেকে আসলে আমরা বিয়োজনটা দেখি আসলে বিয়োজন কতটুকু হইলো আসলে। যে আমরা যদি এখানে বলি যে আসলে বিয়োজন নিয়ে যদি একটু মেজারমেন্ট করার ট্রাই করি, কোথায় করা যায়, এই কর্নারে করে আসো। তাহলে এখানে আসলে বিয়োজনটা নিয়ে একটু যদি আমরা আলোচনা করার ট্রাই করি, যে ভাই আমাদের এক্স বাই ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইন্টু 100%, এখান থেকে আসলে আমরা দেখবো যে বিয়োজন কতটুকু হইলে নেগলিজেবল করা যায়। তো উই ক্যান সে ভাইয়া এখানে এক্স এর মান কত আসলো 0.0185, আর এখানে ছিল ভাইয়া কনসেন্ট্রেশন ছিল 0.5 ইন্টু 100%। তো ভাইয়া আমরা লিখে দিই 0.0185 ডিভাইড বাই 0.5 ইন্টু 100%। ওকে, সো এখানে আসে ভাইয়া 3.7%, এখানে আসে ভাইয়া আমাদের 3.7%। ওকে, সো এখান থেকে তুমি দেখো ভাইয়া এখানে বিয়োজনটা 3.7% আসছে। এখান থেকে ভাইয়া আমরা আসলে ডিফারেন্ট অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে এই যে দেখো ভাইয়া আমাদের এই যে এখানে অনেকগুলো মান ছিল না, এই যে অনেকগুলো অ্যাসিড ক্ষারের মান ছিল ভাইয়া, আমরা সেখান থেকে CH3COOH এর মানটা নিয়ে কাজ করছি, এখানে একটা আমরা তো অন্য একটা নিয়ে কাজ করছি। তো এই অ্যাসিড ক্ষারের মানগুলো, সব অ্যাসিড ক্ষারের মানগুলোকে আমরা যখন অনেক বড় একটা পাই চার্টের মধ্যে বা অনেক বড় একটা অ্যানালাইজারের মধ্যে দিয়ে অ্যানালাইসিস করছি, তখন আমরা আসলে একটা ডিসিশন পাইছি যে এখানে আসলে কে এর মানটা লিমিট কতটুকু। মনে রাখবা তোমার দুর্বল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিই যে নোট, যে দুর্বল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে দুর্বল অম্ল অথবা ক্ষারের ক্ষেত্রে বিয়োজন 5% হয়ে থাকে। তো বুঝতে পারলাম আমার ভাইয়া যে দুর্বল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে বিয়োজনটা কতটুকু হয়? 5% হয়। 5%-এর বেশি যদি বিয়োজিত হয় তাহলে কিন্তু ভাইয়া দুর্বল হবে না। আমি আবার বলতেছি ভাইয়া, তাহলে তোমার ভাইয়া কথা হচ্ছে কতটুকু বিয়োজিত হলে আমরা সেটাকে দুর্বল অ্যাসিড ক্ষার ধরে নেব? 5% বা 5%-এর কম। যদি 5%-এর বেশি বিয়োজিত হয় ভাইয়া সে দুর্বল হবে না, সে মানে স্ট্রং হয়ে যাবে। ওকে, সে স্ট্রং একটা হবে। তো বুঝতে পারছি আমরা যে ভাইয়া 5%-এর কম হলে সেটা দুর্বল অ্যাসিড ক্ষারের মধ্যে আসবে, আর যদি 5% বেশি হয় সেটা ভাইয়া দুর্বল অ্যাসিড ক্ষারের মধ্যে আসবে না। আই হোপ জিনিসটা আমরা বুঝতে পারছি ভাইয়া। তো চলো সামনের দিকে একটু আগানো যাক আমাদের। তো সামনের দিকে আগে এখানে এখন বলা আছে দেখো, কতিপয় উল্লেখযোগ্য অম্লের কে এবং পি কে এর মান নিচে সারণীতে দেওয়া হলো। এখান থেকে আমি তোমাকে বলবো কিছু পিএইচ এর মানটা একটু মনে রাখতে হবে, মানে কিছু কে এর মান পি কে এর মান মনে রাখতে হবে। একটু কিভাবে মনে রাখবো ভাই একটু দেখো, তোমাকে বলে যে কোনটা মনে রাখবা তুমি। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার ভাই এখানে CH3COOH অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ মানে এই কে এর মানটা একটু মনে রাখবা, মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দেয় স্পেশালি মেডিকেল অ্যাডমিশনে বলো তুমি। এই যে এটা আমি বলে দেখে রাখি যে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে না এই মানটা মাঝে মাঝে চলে আসে যে তোমার অ্যাসিডিক অ্যাসিডের কে এর মান নিচের কোনটি বা পি কে এর মান নিচের কোনটা। এই দুইটা মান একটু মনে রাখবা যে পি কে এর মানটা হচ্ছে 4.7 আর কে এর মানটা হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁵। এই মান দুইটা একটু মনে রাখার ট্রাই করবা। এরপরে ভাইয়া আর কোনোটা কি লাগে এখান থেকে একটু দেখে নেই। হ্যাঁ এটা লাগে কোনটা জানো, H3PO ফসফরিক অ্যাসিডটা একটু মনে রাখবে, এটাও মাঝে মাঝে আসতে দেখা যায়। এই দুটো একটু মনে রাখার ট্রাই করবো আমরা, বাকিগুলো তুমি জাস্ট দেখে নিতে পারো একবার, অত ইম্পর্টেন্ট না। বাট এখানে কিছু জিনিস আমাদের আলোচনা করতে হবে যে কে আর পি কে এর মধ্যে কানেকশনটা কি ভাইয়া একটু খেয়াল করো ভাইয়া। কে এর মান যত কমতেছে এখান থেকে দেখছো কে এর মান কিন্তু কমতেছে,
আর এখানে উল্টা পি কে এর মান বাড়তেছে। তো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যার কে এর মান যত বেশি, দেখো যার কে এর মান যত বেশি তার পি কে এর মান তত কম। ওকে, এই জিনিসটা খেয়াল করো ভাইয়া, যে অ্যাসিডের কে এর মান যত বেশি তার পি কে এর মান কি হয়, তত কম হয়। এবং এবং এই কে এর মান যত বেশি হয় পি কে এর মান যত কম হয় ওই অ্যাসিডটা তত স্ট্রং অ্যাসিড। ওকে, তত কি হয়, এটা তত স্ট্রং অ্যাসিড। তাহলে ভাইয়া আমরা এখান থেকে একটা বাই ডিফল্ট পেলাম যে তোমাকে যদি ভাইয়া এমসিকিউতে, এটা কিন্তু এমসিকিউতে দেখবে ভাইয়া, আমি আবার বলতেছি এটা কিন্তু এমসিকিউ দিবেন, লিখে দিই তোমাদের জন্য যে ভাইয়া এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা থেকে কিন্তু তোমার এমসিকিউ আসবে, সামনেই দেখবে তোমাদের জন্য এমসিকিউ প্র্যাকটিস দেওয়া আছে, ওইখানে এরকম একটা এমসিকিউ আসে, কোনো একটা অ্যাডমিশনে আসছিল যে তোমাকে অনেকগুলা কে এর মান দেওয়া আছে, তোমাকে বলছে এদেরকে ঊর্ধ্বক্রম অনুসারে বা অধক্রম অনুসারে সাজাও, অম্লত্বের ক্রমে সাজাও, ক্ষারত্বের ক্রমে সাজাও, এরকম বিভিন্ন মান দেওয়া থাকে। কিন্তু তো মনে রাখবা যার কে এর মান যত বেশি সে তত স্ট্রং অ্যাসিড এবং তার পি কে এর মান কি তত কম হয়। এই যে ওখানে দেওয়া আছে। কিন্তু আবার ভাই উল্টাভাবে বলা যায়, উল্টাভাবে আরেকটা জিনিস বলা যায়, সেটা কি ভাই, সেটা হচ্ছে যে যার কে এর মান যত কম, যার কে এর মান যত কম তার পি কে এর মান ততই বেশি, তার পি কে এর মান তত বেশি। এবং সেটা কি বলা যায়, সেটাকে ততটাই উইক অ্যাসিড বলা যায়। ওকে, সে অ্যাসিড হচ্ছে ততটাই উইক অ্যাসিড। আর একটা অ্যাসিড উইক হওয়ার মানে কি, তার অনুবন্ধী ক্ষারটা কিন্তু স্ট্রং। ওকে, ওই জিনিসটা মনে রাখবা যে একটা অ্যাসিড যত স্ট্রং তার অনুবন্ধী ক্ষারটা কনজুগেটেড যে বেসটা থাকে। ওকে, ফার্স্ট অফ অল দেখো কনজুগেট অ্যাসিড তোমার উইক, ফার্স্ট এটা হচ্ছে কোনটা, যে এটার জন্য, এটার জন্য যার অ্যাসিডটা যত স্ট্রং তার কনজুগেট অ্যাসিডটা কি হবে, তত উইক হবে। আর এই ক্ষেত্রে কি হবে, অ্যাসিড যত উইক তার কনজুগেট অ্যাসিডটা কি হবে বা বেসটা ততটাই কি হবে, স্ট্রং হবে ভাইয়া, এটা ততটা স্ট্রং হবে। এই জিনিসটা মনে রাখবে। এখান থেকে তোমার সিকোয়েন্স আসতে পারে, কিন্তু অলরেডি এখানে সিকোয়েন্স করাই আছে, বাট ডিফারেন্ট সিকোয়েন্স আসতে পারে ভাইয়া। তো এই যে অম্লের ক্ষেত্রে আমরা ভিন্নতা লক্ষ্য করতে পারি, যেসব অম্ল দুর্বল নয় তাদের ক্ষেত্রে। আচ্ছা, এখানে কিন্তু লিমিটেশন বলে দিচ্ছি, খেয়াল করছে এই লাস্টের লাইনটা দিকে একটু ফোকাস করি, সবাই একটু লাস্টের লাইনটার দিকে ফোকাস করি। এটা কিন্তু কাইন্ড অফ লিমিটেশনস বলা আছে, যে তোমার এই সূত্র খাটবে না কখন, যারা দুর্বল নয়। এক কথা বলতে গেলে যেসব অম্ল ভাইয়া দুর্বল নয়। তো একটা অম্ল যদি দুর্বল না হয় তাহলে তার ক্ষেত্রে তো ভাই এই জিনিসগুলো খাটবেই না। সো তখন তোমার এটা মেজার করার কোনো মানে নেই। আরেকটা আছে যে ভাই কেন্দ্রীয় মোলের তড়িৎ-ঋণাত্মকতা, মাঝে মাঝে ভাই এরকম হয়, মাঝে মাঝে ভাই এরকম হয়ে যায় যে কেন্দ্রীয় মোলের তড়িৎ-ঋণাত্মকতা ডিফারেন্ট থাকে। তো যখন আমার কেন্দ্রীয় মোলের তড়িৎ-ঋণাত্মকতার মানটা ডিফারেন্ট থাকে তখন আসলে এই জিনিসগুলো ইফেক্টিভ হয় না। ওকে, সো আই গেস বুঝতে পারছি আমরা যে কেন্দ্রীয় মোলের তড়িৎ-ঋণাত্মকতা বলো বা স্ট্রং হয়ে গেলে অ্যাসিড, তখন আমাদের এই জিনিসগুলো অ্যাপ্লিকেবল হয় না। এগুলোতে দেখো অ্যাসিড বিয়োজন ধ্রুবকের তাৎপর্যটা কি, সেটা হচ্ছে অন্যান্য সাম্য ধ্রুবকের মতো নির্দিষ্ট তাপমাত্রায় একটি অ্যাসিড নির্দিষ্ট বিয়োজন ধ্রুবকের মান নির্দিষ্ট। সব এখানে একটা ভালো কথা বলছে কিন্তু, যে এখানে তোমাকে বলছে কি, দেখ এখানে তোমাকে বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান নির্দিষ্ট। সো তোমরা কি বলতে পারো যে কে এটা কিন্তু একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট রাশি, তাহলে বলা যায় ভাইয়া কে হচ্ছে, কে কিন্তু ভাইয়া এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচার ডিপেন্ডেন্ট মানে ভাইয়া টেম্পারেচার পরিবর্তন না হলে কখনো কে কেবির মান পরিবর্তন হয় না, শুধুমাত্র টেম্পারেচার পরিবর্তনে কে কেবির মান পরিবর্তন হতে পারে। তারপর দেখো কোনো মৃদু অ্যাসিড এইচ এর প্রোটন ত্যাগের প্রবণতা যত বেশি তার বিয়োজিত হওয়ার প্রবণতা তত বেশি হবে, এটা তো নর্মালি বোঝা যায়, এবং তার কি হবে, কে এর মানটা বেশি হবে। মানে এখানে বলছে যার অ্যাসিড, যার কে এর মানটা যত বেশি। এখানে দেখো এই লাইনটা আসলে কি বোঝানোর ট্রাই করছে, এই লাইনটা বোঝানোর ট্রাই করছে কে এর মান ইকুইভ্যালেন্ট এইচ প্লাস দানের প্রবণতা। কে এর মান ইকুইভ্যালেন্ট কি হয়, এইচ প্লাস দানের প্রবণতা ইকুইভ্যালেন্ট ওর অম্লত্ব। ওকে, এই জিনিসটা যে কে এর মান হচ্ছে ইকুইভ্যালেন্ট এইচ প্লাস দানের প্রবণতা, ইকুইভ্যালেন্ট হচ্ছে ওর অম্লত্ব। সেকেন্ড রাশিতে তোমাকে এই জিনিসটাই বোঝানোর ট্রাই করছে। তারপর আসো থার্ডে ভাইয়া 3 নাম্বারটা। 3 নাম্বারটা আমাদের কি বোঝানোর ট্রাই করছে একটু খেয়াল করি ভাই আমরা। 3 নাম্বারটা বলা হয়েছে নির্দিষ্ট তাপমাত্রায় দুটি মৃদু অ্যাসিডের মধ্যে যার বিয়োজন ধ্রুবকের মান বেশি সেটি অপরটির অপেক্ষা অধিকতর তীব্র। তো তারা এটাই বলছে যে মনে করো তোমাকে একটা বলছে K1 আর একটা বলছে মনে করো K2।
ওকে, দুইটা অ্যাসিডের ক্ষেত্রে বলা আছে কে 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 এর মান দেওয়া আছে। এখন যার কে এর মানটা বেশি সে কি হবে, স্ট্রং হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি কে এ হলো একটা স্ট্রং অ্যাসিড। ওকে, কে হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড এখানে বলতে পারি। তো এই তিনটা জিনিসই আছে আমাদের কে এর গুরুত্ব ভাই। আচ্ছা, দুর্বল ক্ষারের ক্ষেত্রে আমরা অলরেডি বলে আসি দুর্বল ক্ষারের ক্ষেত্রে, তো আবার একটু বলি আসো, এখানে আরেকটু আলোচনা করি আমরা দুর্বল ক্ষার নিয়েও। তো দুর্বল ক্ষারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো, তো দুর্বল ক্ষারটা কি ভাই, আসলে এখানে আমি আরেকটু জিনিসটা বোঝার ট্রাই করি। সো একটা উইক বেস, একটা উইক বেস কীভাবে বোঝা ভাইয়া, উইক বেস হচ্ছে দ্রবণে 100% আয়নিত হয় না। তো সে কী হয় ভাইয়া, দ্রবণে 100% আয়নিত হয় না। ওকে ভাইয়া, উইক বেস দ্রবণ 100% আয়নিত হয় না। এরকম একটা উইক বেস কী হতে পারে বলো তো ভাইয়া, এরকম একটা উইক বেস হতে পারে মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এমন একটা কি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সো এই মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে তুমি মনে করো বিয়োজিত করলা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত করলে ভাইয়া উৎপন্ন হয় তোমার NH4+, আর এখানে তুমি বলতে পারো OH-। ওকে, OH-। আচ্ছা ভাই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর নিজে নিজে বিয়োজিত হবে না, সো আমি একটা কাজ করি, তোমাকে এটা সিম্পলিফাই করার জন্য সাথে পানি দিয়ে দিই। আচ্ছা, পানি দিলে তো আরেক কাহিনী হবে ভাই, পানি দিলে আপনার লিকুইড সলিড মিডিয়াম চলে আসবে, তখন মিডিয়াম চলে আসবে। তো মিডিয়ামগুলো লিখে দিলাম। এই দেখো, এটা হচ্ছে একটা উইক বেজের অ্যাসিডের বিয়োজন। ওকে, উইক বেজের বিয়োজন। তবে এখানে কি হয়, এখানে যদি এটার মান 1 হয়, এটার মান তো থাকা না থাকা ব্যাটার করে না, একদম বিক্রিয়ার শুরুতে t=0 সেকেন্ডে, যখন আমার t=0 সেকেন্ড তখন তোমার হচ্ছে এটা, আর যখন t= ইকুইলিব্রিয়াম সেকেন্ড তখন তোমার এখানে কী হবে, এখানে হবে 1 - x, এখানে x, এখানে x। এটা আমরা কেন হিসাব করি ভাই, কারণ ভাই এটা লিকুইড। খেয়াল করছে এখানে ভাই অনেকে আগের ক্লাসগুলো যদি না করে আসে তাহলে হয়তো এই জিনিসটা বুঝবে না যে ভাই লিকুইডের ক্ষেত্রে আমরা কি, আমরা কিন্তু এটার ফেসটাকে কাউন্ট করি না, আমরা লিকুইড অ্যান্ড সলিডের ক্ষেত্রে কিন্তু কেবি মেজারমেন্ট করার সময় ওদের মানগুলোকে নেগলেক্ট করে নিই, কারণ ধরেই নেই ওদের সক্রিয় ভরটা অতটা ইফেক্টিভ হচ্ছে না এখানে, তাই এদেরটা লেখা না লেখা সেম কথা। তো আসলে সামনের দিকে আগে এখানে আমরা একটু সামনের দিকে আগে আমাদের এখানে, তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমরা সাম্যাবস্থায় বলতে পারি, সাম্যাবস্থায়। তো সাম্যাবস্থায় বলা যায় কেবি হচ্ছে কি ভাইয়া, NH4+ ইন্টু OH- ডিভাইডেড বাই NH4OH। এটা হচ্ছে কেবি এর মান। তো এখানে ভাইয়া তোমরাই বলতে পারো কেবিটা কি, কেবিটা হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। ওকে, কেবিটা হচ্ছে আমাদের ক্ষারের বিয়োজন ধ্রুবক। ক্লিয়ার ভাইয়া, খুবই সিম্পল জিনিস, একদম আমরা সিম্পলি জিনিসটাকে প্রতিপাদন করে ফেলছি। তো এখন আসো আমরা একটা ডিফারেন্ট জিনিস একটু ট্রাই করে দেখি। এখানে আমরা আগের বার অ্যাসিডের ক্ষেত্রে একটা জিনিস দেখছিলাম যে ভাই আপনার অ্যাসিডের ক্ষেত্রে কি দেওয়া ছিল, কে এর মান দেওয়া ছিল, কনসেন্ট্রেশন দেওয়া ছিল, সেখান থেকে আমরা পিএইচ নির্ণয় করছিলাম। তো এবার আসলে একটা কাজ করি, আমরা পিএইচ এবং কনসেন্ট্রেশন যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা আসলে কে এর মানটা ডিরাইভ করে দেখি যে কে এর মানটা আসলে কত হতে পারে। তো আমি যদি তোমাদেরকে বলি এখানে, তো আমরা এখন কি করব, উল্টা কাজটা করব, যে মনে করো কাঠটা নিবা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে চলো, NH4OH এর মনে করো তোমাকে পিএইচ দেওয়া আছে। আচ্ছা পিএইচ না, মনে করো POH দিয়ে দিই তোমাকে সিম্পলিভাবে। তো পিএইচ কত দেবা, মনে করো এর পিএইচ ওএইচ মানটা মনে করো তুমি, যেহেতু একটা উইক অ্যাসিড সো একটু সাথে কাছাকাছি দেওয়া যায়, সাথে কাছাকাছি দেওয়া গেলে মনে করো তোমার 5.4 একটা ভালো হয়। আচ্ছা 5.4 এবং ঘনমাত্রা তো লাগবে, ঘনমাত্রা তুমি কত দেবে, মনে করো 3.85, একটা র্যান্ডম ঘনমাত্রা দিয়ে দিই, 3.85 মোলার হলে এর কে এর মানটা কত, এই জিনিসটা করে দেখি আমরা একটু। এরকম ম্যাথ কিন্তু আসতে পারে মাঝে মাঝে, সো এরকম ম্যাথ আসলে আমরা কীভাবে ডিল করবো সেটাই আমরা দেখানোর ট্রাই করতেছি তোমাদেরকে। সো এখন এটা লিখি। তো ফার্স্ট অফ অল ভাইয়া তোমার কী দেওয়া আছে দেখো, তোমাকে POH দেওয়া আছে, মানে পিএইচ এর কাহিনী নেই, POH সিম্পলি দিয়ে দিচ্ছে, ঘনমাত্রা দেওয়া আছে। তো আমরা NH4OH এর জন্য লিখতে পারি কি,
আমরা NH4OH এর জন্য লিখতে পারি যে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে যখন বিয়োজিত হবে, এটা সাম্যাবস্থায় বিয়োজিত হবে, এটা তোমার অ্যামোনিয়াম এবং হাইড্রোক্সিল মাইনাস উৎপন্ন। পানিটা লিখলাম না, কারণ পানিটা আমাদের দরকার নেই অতটা ই করার। তো একদম যখন শুরু থাকবে, একদম বিক্রিয়ার শুরুতে কী হয় বলো তো? বিক্রিয়ার শুরুতে ঘনমাত্রা কত হবে এটার? 3.85 এটা গেল একদম বিক্রিয়ার শুরুতে। আর সাম্যাবস্থায় তাহলে কত হবে? T ইজ ইকুয়াল টু তোমার ইকুইলিব্রিয়াম সেকেন্ড। ইকুইলিব্রিয়াম সেকেন্ডে বলা যায় 3.85 মাইনাস এক্স এক্স এক্স। ভালো কথা ভাইয়া, লিখলাম। তাহলে ভাই আমরা এখান থেকে বলতে পারি যে সাম্যাবস্থায়, আচ্ছা এখানে তো আর প্যারা হবে না, সাম্যাবস্থায় হচ্ছে আমাদের ডিরেক্টলি আমরা কেবি লিখতে পারবো। কেবি ইজ ইকুয়াল টু ঘনমাত্রা অফ NH4 প্লাস ইন্টু ঘনমাত্রা অফ OH মাইনাস ইন ডিভাইডেড বাই ঘনমাত্রা অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু ভাইয়া সমস্যা হচ্ছে আপনি তো এখানে এক্সের মান জানেন না। আগেরটা যেমন এক্সের মান আপনি ডিরাইভ করতে পারছেন, এখানে তো আপনি জানেন না আসলে। তো এখন আপনি কী করবেন ভাই? আপনার তো কে এর মানই বের করতে হবে। কে বি এর মানে সরি, আমি এখানে কে লিখছি, সরি একটু ভুল হয়েছে। আমরা এখানে কে লিখছি, আসলে কে হবে না, এটা কে বি হবে। সরি আমি কাইটা দিই, আসলে কাইটা এটাকে কে বি দিয়ে দিই, কারণ যেহেতু বেস সো কে বি তো হবে অবশ্যই। কেও বের করতে পারবা, চাইলে কেও বের করতে পারবা, বাট সেটা আমি লাস্টে দেখাবো যে কে বি মানে ক্ষারের ক্ষেত্রে কে, অ্যাসিডের ক্ষেত্রে কে বি হলে কীভাবে করতে হয়। বাট আগে আমরা একদম সিম্পলিফাইড ভার্সনটা একটু শেষ করি আগে। কথা হচ্ছে ভাইয়া এখানে কিছু করা যাচ্ছে না। এখানে একটা কাজ করতে, যে পিওএইচ দেওয়া আছে ওটাকে এখন ইউজ করতে হবে। কীভাবে ইউজ করবো ভাইয়া? পিওএইচ এর মানটাকে আমাদের কাজে লাগাতে হবে। যে দেয়া আছে ভাইয়া পিওএইচ এর মান কত? পিওএইচ এর মান হচ্ছে ভাইয়া 5.4। তাহলে পিওএইচ এর মান যদি 5.4 হয়, উইচ মিনস মাইনাস লগ OH মাইনাস, এটা হচ্ছে 5.4। তাহলে এখান থেকে আমরা আসলে OH মাইনাসের কনসেন্ট্রেশন বের করতে পারি। এখান থেকে আমরা আসলে কী বের করতে পারি? OH মাইনাসের কনসেন্ট্রেশন। তো চলো ভাই আমরা ক্যালকুলেটর নিয়ে নেই, আবার আমাদের এই জিনিসটা করে ফেলি। 10 টু দি পাওয়ার মাইনাস 5.4 আসবে। তো সেখান থেকে যদি ই করি, আমাদের OH মাইনাসের কনসেন্ট্রেশনটা আসে 3.98 ইন্টু 10⁻6। ভালো একটা মান আসলো। মানে কি এটা, এই মানটার মানে কি? এটা মানে না এক্সের মান ভাইয়া, এটা মানেই তো হচ্ছে সে এক্সের মান। এক্স ইজ ইকুয়াল টু 3.98 ইন্টু 10⁻6। সিম্পল হয়ে গেল না ভাই একদম? এই যে ভাই এক্সের মান পেয়ে গেলাম। বলতে ভাই আর কোনো কথা নেই, আপনি এক্সের মান বসাই দেন, এখান থেকে আপনার মান চলে আসবে। যে তাহলে ভাইয়া কে বি ইজ ইকুয়াল টু কী আসবে? এখানে আসবে এক্স স্কোয়ার, আর নিচে আসবে 3.85 মাইনাস এক্স। দুইটাই করতে পারো, এটাকে নেগলেক্ট করেও দেখতে পারো, নেগলেক্ট না করেও দেখতে পারো, সেম মানই আসবে, ডাজেন্ট ম্যাটার সেটা। তো অ্যান্সার স্কোয়ার ডিভাইড বাই 3.85 মাইনাস অ্যান্সার। আমাদের কেবি এর মান চলে আসলো এখান থেকে। কেবি এর মান কত আসলো? 4.12 ইন্টু 10⁻12। এটা আসছে আমাদের মান। ওকে, এটা আমাদের মানটা আসছে কেবি এর। সবাই বুঝতে পারছি এরকম যে তোমাকে পিএইচ দেওয়া থাকলে তুমি কেবি বের করতে পারবা, কেবি বের করতে পারবা, কেবি দেওয়া থাকলে সেখান থেকে পিএইচ বের করতে পারবা। সিম্পল জিনিস একদম ভাইয়া। ক্ষারের ক্ষেত্রে দেখলাম আমরা। তো এখানে দেখো, এখানেও ক্ষারের কিছু মান দেওয়া আছে। আর এই জিনিসটা ভাই আমাদের সংজ্ঞার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো সংজ্ঞার জন্য এই জিনিসটা পড়বা। অ্যাসিডের ক্ষেত্রে যেরকম, ক্ষারের ক্ষেত্রে বেশ সেমভাবে ডেফিনেশনটা, যে প্রতি লিটার দ্রবণে কোনো ক্ষারের টোটাল মোলের যতটুকু বিয়োজিত হয় সেটাকে আমরা বলি তার বিয়োজন ধ্রুবক। ক্ষারের ক্ষেত্রে কিছু মান দেওয়া আছে ভাইয়া। এখন বলতে পারো কোনটা লাগবে ভাইয়া? অ্যামিনটা মনে রাখবা, মিথাইল অ্যামিনটা, এটা লাগে পরীক্ষায়। অ্যামোনিয়াটা একটু মনে রাখবে, এটা একটু মনে রাখার মতো জিনিস। আর ভাইয়া এখান থেকে তোমার ইউরিয়াটা মনে রাখবে, ইউরিয়াটা একটু লাগতে পারে। ওকে, তিনটা জিনিস মনে রাখতে পারে, তাহলেই হবে। আর পরের স্লাইড এটা সেম কথা ভাইয়া, যে তোমাকে এখানে কেবি পিকেবির মান দেওয়া আছে। এটা তোমাকে কি, এটা তোমার এমসিকিউর জন্য লাগতে পারে ভাইয়া। যে জিনিসগুলো আমি তোমাকে অলরেডি আগে বলে আসছি, সো এগুলো রিপিট করার দরকার নেই বারবার। এটা এমসিকিউর জন্য লাগতে পারে। এমসিকিউতে কী ভাইয়া? সিকোয়েন্স করা লাগতে পারে তোমার। ওকে, যে তোমাকে অনেকগুলো মান দিয়ে বলতে পারে এদেরকে অম্লত্বের বা ক্ষারত্বের ক্রমানুযায়ী সাজাও, এগুলো বলতে পারে। তো সেমভাবে ক্ষারের বিয়োজন ধ্রুবকের তাৎপর্যটা কি? ফার্স্ট অফ অল ভাইয়া টেম্পারেচার ডিপেন্ডেন্ট। সেকেন্ড অফ অল কি ভাইয়া? সেকেন্ড অফ অল যেটা লিখে দিয়ে আসো ফার্স্টেরটা ভাইয়া, সেটা হচ্ছে এটাও ভাইয়া আপনার কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। মানে ভাই এটা তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা যখন পরিবর্তন হবে তখন আপনার কেবি এর মানটা কে এর মতোই পরিবর্তন হবে। অ্যান্ড সেকেন্ড অফ অল ভাইয়া সেটা কি? সেকেন্ড অফ অল হচ্ছে ভাইয়া আপনার কেবি এর মান
সমানুপাতিক হচ্ছে হাইড্রোক্সিল মাইনাস OH মাইনাস দানের প্রবণতা। ওকে, এটার মানটা সমানুপাতিক হচ্ছে OH মাইনাস দানের প্রবণতা, আর এটা সমানুপাতিক হচ্ছে তার ক্ষারত্ব। ওকে, এটা সমানুপাতিক হচ্ছে তার ক্ষারত্ব। আর একদম লাস্টে কি বলা আছে? একদম লাস্টে বলা আছে দেখো যে নির্দিষ্ট তাপমাত্রায় দুইটা বিয়োজন ধ্রুবকের মান, ওই তো এক কথা তোমরা জানো যে তোমাকে KB1 দেয়া আছে আর তোমাকে KB2 দেয়া আছে। এদের মধ্যে যদি KB1 এর মানটা বড় হয় তাহলে KB1টা কি, এটা হচ্ছে তোমার স্ট্রং বেস, এটা তোমার স্ট্রং একটা বেস হবে। এই জিনিসগুলো আমরা সিম্পলিফাইড অ্যাসিডের ক্ষেত্রে দেখছি, ক্ষারের ক্ষেত্রেও সেম জিনিস। একবার রিপিট করে দিলাম যাতে জিনিসগুলো বারবার মনে থাকে আমাদের। আচ্ছা, এখন দেখো অম্ল এবং তাদের অনুবন্ধী ক্ষারের বিয়োজন ধ্রুবকের মানের সম্পর্ক, এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া। আসলে এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি আমরা, এই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি যে বিয়োজন ধ্রুবকের কাহিনীটা কি। তো ফার্স্ট অফ অল আমি দুটো বিক্রিয়া লিখবো। আসো আমরা দুটো বিক্রিয়া দেখি। প্রথমত বিক্রিয়াটা মনে করো আমি তোমাকে এভাবে লিখলাম যে CH3 COOH AQ, এটা আমার মনে করো বিয়োজন হইল। ওকে, একটা উইক অ্যাসিড না, তাহলে উইক অ্যাসিডের বিয়োজনে কি হবে? CH3COO মাইনাস প্লাস H প্লাস, এটা বলা যায়। ওকে, এটাকে আমি 1 নাম্বার দিই। আচ্ছা, 1 নাম্বার এটা একটা বিক্রিয়াই দিই, এটা একটা বিক্রিয়াই লিখি আমরা। ওকে, এটা একটা বিক্রিয়া আকারে রাখি। তো এই বিক্রিয়াটার জন্য আমরা কি লিখতে পারি? এটার জন্য ভাই আসো কে এর ইকুয়েশনটা লিখে ফেলি। এখানে কে এর ইকুয়েশনটা কি হবে? কে এর ইকুয়েশনটা হবে ভাইয়া CH3COO মাইনাসের কনসেন্ট্রেশন ইন্টু H প্লাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই CH3COO H এর কনসেন্ট্রেশন। এটা বলা যায় না ভাইয়া? এটাকে আমরা 1 নম্বর দিই। চলো এটাকে আমরা 1 নম্বর দিই। এখন আসো সেম অ্যাজ আরেকটা লিখি। মনে কর এর অনুবন্ধীটার CH3COO মাইনাস প্লাস H2O, অনুবন্ধী আয়নের দেখছি আমরা। তাহলে এখানে কি হবে? এটা CH3COO H হয়ে যাবে, প্লাস আমার এটা কি হবে? OH মাইনাস হয়ে যাবে। ওকে, এটা OH মাইনাস হয়ে গেল। এটা একটা বিক্রিয়া। ওকে, সেকেন্ড বিক্রিয়া। সেকেন্ড বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো তো? এখানে এটা যেহেতু ক্ষার, তো KB কি হবে? CH3COOH এর কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই CH3COO মাইনাসের কনসেন্ট্রেশন। এটা আসো এটাকে আমরা 2 নাম্বার দিই। এটাকে আমরা 2 নাম্বার দিলাম। ওকে, দুইটা ইকুয়েশন লিখে ফেললাম, ভালো কথা। একটা বর্ডার দিই। এখন তুমি একটু দেখো তো 1 ও 2 নং গুণ করে, 1 এবং 2 নংকে গুণ করলে আসলে কি পাওয়া যায় বলো তো? আচ্ছা দেখি গুণ করলে কি পাওয়া যায়। দুইটা গুণ করলে আমরা পাই KA KB, KA ডট KB ইজ ইকুয়াল টু, ইকুয়েশনটা লিখে ফেলি, CH3COO মাইনাস ইন্টু H প্লাস ডিভাইডেড বাই CH3COOH ইন্টু হবে আমাদের এই যে এই মানটা যে ভাইয়া CH3COOH ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই CH3COO মাইনাসের কনসেন্ট্রেশন। এখন একটু খেয়াল করো, আমরা এখানে কিছু কাটাকাটি যায় কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ, অনেক কিছু কাটাকাটি যায়। সেটা হচ্ছে ভাইয়া এটাকে কেটে দেয়, এটা কেটে দেয়, ভালো কথা। এই কাটাকাটির পরে আমার ফাইনালাইজ ভার্সনটা কি থাকে দেখো। হ্যাঁ, ফাইনালাইজ ভার্সনটা হয় যে KA ডট KB ইজ ইকুয়াল টু H প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশন। ওকে, এটা বলা যায়। এখন দেখো এখান থেকে অনেক কিছু করা যায়, এখানে অনেক কিছু করা যায়। তুমি চাইলে ফার্স্ট অফ অল দেখো তুমি কী করতে পারো। এখান থেকে
এখান থেকে ফার্স্ট আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে এটাকে আমরা লিখতে পারি এভাবে, কে এ কে বি ইজ ইকাল টু কে ডাব্লিউ। এটা লেখা যায় না? অন্য কালার দিয়ে লিখি আসলে এটাকে আমরা একটু অন্য কালার দিয়ে লিখি এখানে। হ্যাঁ, এটা কেন লিখতে পারি এটা ভাইয়া? কারণ যেহেতু কে ডাব্লিউ ইজ ইকাল টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস, এটা আমরা লিখতে পারি কিন্তু এখান থেকে। ওকে, তো এটা যখন বলা যায়, এখন আরেকটা জিনিস বলা যায় এখানে সাথে সাথে, ইন 25 ডিগ্রি সেলসিয়াস, যার আগের ক্লাসগুলো করছে আগে মনে আছে, আগের ক্লাসটা একদম, ইন 25 ডিগ্রি সেলসিয়াস কী লিখবো বলো তো ভাই? এখানে কে ডাব্লিউর মান কত? 10^14। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কে ডাব্লিউর মান হচ্ছে 10^14। এককটা কী ছিল মনে আছে? মোল স্কোয়ার লিটার ইনভার্স 2, কারণ গুণ হয়ে যায় ভাইয়া। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভাইয়া কে আর কে বি এর মানটা হচ্ছে আপনার 10^14। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বক্স করে রাখো এটাকে। যে ভাইয়া এটার বেনিফিট কোথায়? তোমাকে যদি একটা অ্যাসিডের কে জানো, সেখান থেকে তুমি কেবি বের করতে পারবা। একটা ক্ষারের কেবি জানলে সেখান থেকে কে এর মান বের করতে পারবা। তো এখান থেকে কি বলা যায় ভাইয়া? দুইটা জিনিস বলা যায় না এখান থেকে? সেই দুইটা জিনিস কি বলা যায় আসো দেখি। দুইটা জিনিস বলা যাবে এভাবে, যে এই যে এই লাইনটা, যে ভাইয়া তাহলে কে এ ইজ ইকাল টু 10^14 ডিভাইডেড বাই কেবি। আবার ভাইয়া কেবি ইজ ইকাল টু 10^14 ডিভাইডেড বাই কে, এই দুটো বলা যায়। বুঝতে পারছি ভাইয়া? সিম্পল জিনিস, একদম একদম সিম্পল জিনিস। আচ্ছা, তো আমাদের এখানে কিছু গাণিতিক সমস্যা আছে, আর সেগুলো ট্রাই করে আমরা একটু বলতে কি 10 মোল মানে 10 ml 1 মোলার HCl এর সাথে পানি যোগ করে 100 ml বানাইছো, দ্রবণের পিএইচ কত হবে? ভালো কথা ভাইয়া, অঙ্কটা সুন্দর, কিন্তু তুমি লঘুকরণ করছো, এটা লঘুকরণের ব্যাপার। তাহলে আমাদের করতে হবে কি ভাইয়া? V1S1 ইজ ইকুয়াল টু V2S2। এখান থেকে আমাদের S2 বের করতে হবে। S2 কি হবে? V1S1 বাই V2। V1S1 কত? V1 হচ্ছে ভাইয়া 10 ml, S1 হচ্ছে ভাইয়া 1 মোল পার লিটার, আর এখানে 100 হয়ে গেছে। তাহলে ভাইয়া আমাদের S2 এর মানটা কত আসবে? S2 এর মানটা আসবে 10^1 এত মোলার। ওকে, এটা হচ্ছে S2। তাহলে এর পিএইচ কত আসবে? এর পিএইচ আসবে মাইনাস লগ এইচ প্লাসের কনসেন্ট্রেশন, সো মাইনাস লগ কত আসবে আমাদের এখানে? যেহেতু তোমার 10^1 আছে, তাহলে এখানে পিএইচ আসবে ভাইয়া 1, তাহলে পিএইচ 1 চলে আসলো। ওকে, আই হোপ বুঝতে পারছি আমরা, এটা সিম্পল অঙ্ক একদম। এবার ভাই পিএইচ বলতে কি বোঝায়? হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। 0 থেকে 14 পর্যন্ত হয় কেন? কারণ ভাইয়া 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস, এই যে এই কোশ্চেনটার অ্যান্সার। কারণ কি ভাইয়া? ইন 25 ডিগ্রি সেলসিয়াস কে ডাব্লিউর মান কত? 10^14। এখান থেকে দেখা দেবা এইচ প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু এইচ মাইনাসের কনসেন্ট্রেশন ইজ ইকাল টু কত? 10^14। এখান থেকে আমাদের ডেরিভেশন আছে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকাল টু 14। ওকে, এটা। আর পরের পার্টটা ভাই এটা আমাদের নেক্সট ক্লাসের পার্ট, মানে বাফার আমাদের সামনে আসবে, সো এখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, ওটা নিয়ে আমরা বদলাতে হবে না, বাফার সামনে, জাস্ট যেহেতু এটা তোমার জেএনইউতে আসা কোশ্চেন, সো একভাবে ইনট্যাক্ট কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া হয়েছে, বাট বাফারটা আমরা সামনের সিরিজ, এই সিরিজেরই সামনে আলোচনা করব। কোন দ্রবণের পিএইচ দেওয়া আছে, উক্ত দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করো এবং 1% NaOH দ্রবণের পিএইচ নির্ণয় করো। ওকে, ফার্স্ট অফ অল ভাইয়া প্রথম পার্টটা করতে পারবা। কি হবে ভাইয়া? পিএইচ এর মান যদি হয় 1.5, পিএইচ এর মান যদি হয় 1.5, তাহলে ভাই এক কথায় বলতে গেলে মাইনাস লগ H+ এর মান হচ্ছে কত? 1.5। তাহলে ভাইয়া H+ এর কনসেন্ট্রেশন কত হবে? 10^1.5। এটা অ্যান্সার বের হয়ে গেছে। 1% NaOH মানে কি বলো তো ভাইয়া? শিখাইছিলাম কিন্তু তোমাদের 1% কিছু বলা নাই, তাহলে কি 1% W/V NaOH, এর ইকুইভ্যালেন্ট কি? 100 ml এ 1 গ্রাম NaOH। তাহলে ভাইয়া ওর কনসেন্ট্রেশন কত আসবে? কনসেন্ট্রেশন অফ NaOH কত আসবে ভাইয়া? কনসেন্ট্রেশন আসবে ভাইয়া 1000 W/mv, যেখানে ভাইয়া ডাব্লুর মান কত? ডাব্লুর মান হচ্ছে 1, এম কত ভাইয়া? 40, ভি কত ভাইয়া? 100। একটু ক্যালকুলেট করি ভাইয়া, ক্যালকুলেট করলে ভাইয়া আমাদের সি কত আসে দেখি, সি কত আসে?
1000 W/mv, ভি হচ্ছে 100, তাহলে এখানে আসে 0.25, এখানে আসে ভাই আমাদের 0.25। এটা যেহেতু খারের ক্ষেত্রে কি বের করতে বলছে, খারের ক্ষেত্রে পিএইচ বের করতে বলছে। ট্রিকি কোশ্চেন ভাইয়া, ট্রিকি কোশ্চেন একটু। এখন তুমি দেখো এখানে তোমার আসবে কি পিওএইচ, পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ ওএইচ মাইনাস, তাহলে এখান থেকে পিওএইচ আসতে আছে আমার মাইনাস লগ 0.25, তাহলে পিওএইচ আসে 0.60206, তাহলে ভাইয়া পিএইচ কত আসবে, পিএইচ আসবে ভাইয়া 14 মাইনাস অ্যান্সার, পিএইচ আসবে ভাইয়া 13.398, এটা হচ্ছে পিএইচ। সিম্পল ভাই, সিম্পলভাবে বের করতে পারলাম আমরা। সামনে আগে চলো একটু। এই যে এই অঙ্কটা খুবই সুন্দর, দেখো রাজশাহী ইউনিভার্সিটি 19-20 কোশ্চেন। এটাই তোমাকে বলছিলাম কিন্তু ওই যে কে কেবির মানগুলো কখন লাগবে, এই যে সিকোয়েন্স ভাই তোমাকে বলছে দেখো 4টা অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান দেওয়া আছে। এখন তোমাকে কি করতে হবে, এদের মধ্যে নিচের কোনটা সঠিক বলছি কি দেখো, সবল থেকে দুর্বল এই জায়গাটা একটু ফোকাস করে নিবে। এই অঙ্কগুলো করার আগে ভাই এই জায়গাটা একটু ফোকাসে আসবা, যে ভাই তোমাকে কি ব্যক্তিতে সাজাও, তোমাকে বলছে সবল থেকে দুর্বলের ক্রমে সাজাও। তাহলে সবল থেকে দুর্বল, আগে সবল, তো সবল কে হয় ভাইয়া, যার কে এর মান বড়। কে এর মান কার বড় বলো তো এই 4টার মধ্যে, এই 4টার মধ্যে ভাইয়া তোমার দেখা যাচ্ছে যে এই দুইজনের কে এর মানটা একটু বড়, তারপরে এ, তারপরে তাহলে সব থেকে ছোট কে এইচসিএন, তাহলে এইচসিএন সবার লাস্টে থাকবে। দেখো তো ভাইয়া এইচসিএন সবার লাস্টে কোথায় আছে, এই যে 3 নাম্বারটা, তো অলরেডি কিন্তু তুমি পেয়ে গেছো ভাইয়া 3 নাম্বারটা হবে আছে। কারণ ভাইয়া দেখো বাকিগুলো দেখে দেখো এই 3 নাম্বার এটা, তারপর এটা, এটা এটা, এই যে অলরেডি কিন্তু সি হবে আমাদের অ্যান্সার। সিম্পল একদম, দেখছো সবল থেকে দুর্বল সাজাতে বলছে। আচ্ছা উল্টো হয়ে গেছে, সরি অ্যারোটা দেখছি, অ্যারোটা কোন দিকে, অ্যারোটা কিন্তু উল্টো দিকে আবার। তো ভাইয়া উল্টো হয়ে গেছে। তো ভাইয়া আপনার এখানে কি হবে, তাহলে আমাদের সিকোয়েন্সটা হবে এই যে এটা, এটা হবে সিকোয়েন্স। ওকে, এটা কেন হয় না বুঝতে পারছো, এই যে অ্যারো উল্টে দেওয়া ভাইয়া, তোমাকে বলছি কি সবল থেকে দুর্বলের দিকে, তাহলে সবলকে এই যে এই সব থেকে সবল না, তারপর এটা এটা, আই হোপ ক্লিয়ার আমরা জিনিসটা। তো চলো সামনে দিকে আগে ভাইয়া। কোন দ্রবণের পিএইচ 5 থেকে 7 বৃদ্ধি পেলে এইচ প্লাসের ঘনমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে, 5 থেকে 7 মানে 2 জাম্প করছে, মানে 10^2 100 গুণ বৃদ্ধি পাইছে। ওকে, সিম্পল একদম এটা। পরেরটা কি, মুখের পানির পিএইচ, এটা মেমোরাইজেবল কোশ্চেন। এটা একটু আমাদের যে মেমোরাইজেশনের আগের দিনের ছক ছিল ওইখান থেকে আমরা দেখে নেব ভাইয়া, ওখান থেকে দেখে নেব। যেহেতু চোখের পানি বলছে এটা একটু কিছুটা 7.4 থেকে 7.5 এর মধ্যে হওয়া উচিত। তারপর এটা দেখি অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে কি ব্যবহার করা হয়, যেহেতু অম্লধর্মী ক্ষার ব্যবহার করা হয়, মানে ভাইয়া চুন ইউজ করা হয়, চুন হচ্ছে ক্ষারধর্মী। ওকে, এরপর ভাইয়া সাবান উৎপাদনে পিএইচ কত রাখতে হয়, সাবান একটু ক্ষারীয়, সো পিএইচ 7-এর বেশি রাখতে হয়। ওকে, এরপর ভাইয়া বিশুদ্ধ পানিতে ওএইচ মানে সাবানের ঘনমাত্রা কত, বিশুদ্ধ পানি বলছে, তাহলে ভাইয়া 10^7, কারণ দুইটা মিলে 10^14 হয়। এই দ্রবণের পিএইচ কত, আচ্ছা এটা তোমরা আপাতত পারবা না, আমি তোমাদের বলে দেই কত হবে, মাইনাস লগ। ওকে, এটা তুমি নেক্সট ক্লাসে দেখবা কে এর মান থাকলে আসলে কীভাবে বের করে। ওই যে বড় যে ওয়েটা শিখেছি ওই ওয়েতেও পারবা চাইলে, বাট একটা সিম্পল ওয়ে আছে, ওটা আমি নেক্সট ক্লাস দেখাবো আমরা এমসিকিউ সলভের জন্য। এখানে আসে ভাইয়া 2.872, এটা আসে। ওকে, 2.872 আসে। পিএইচ 2 থেকে 5 কত গুণ অম্লীয় ভাইয়া, 3 মানে 10^3, 10^3 মানে কি 1000 টাইমস বেশি। দেখছো কতবার আসছে এই কোশ্চেন, এই কোশ্চেনটা দেখছো কতবার আসছে ভাই, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো। হাইড্রোনিয়াম আয়নের, আচ্ছা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে পিএইচ, পিএইচ তাহলে কি ভাইয়া মাইনাস লগ 0.012 আসবে, 2 আসবে পিএইচ, তাহলে এই যে অ্যান্সার হচ্ছে 2। ওকে, আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। আজকের লেকচারে আমরা দুর্বল অ্যাসিড ক্ষারের বিয়োজন ধ্রুবকটাকে বোঝার ট্রাই করছি। নেক্সট ক্লাসটা কিন্তু আমাদের আরও বেশি ইম্পর্টেন্ট, এই সিরিজের নেক্সট ক্লাসটা, সেখানে আমরা দেখব আলফা বা বিয়োজন মাত্রার পার্সপেক্টিভ থেকে আসলে বিয়োজন ধ্রুবক কীভাবে ডিরাইভ করা যায়। সেখানে আমরা অসওয়াল্টের লৌহকরণ সূত্র দেখব, অসওয়াল্টের ডেরিভেশন, আদার্স অনেক কিছু দেখব। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।